তো আমরা দেখলাম এনপিসিআই কি করে থাকে, পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাপ্রোচ নিয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম তাদের আহ, জিনিস তৈরি করে থাকে রিটেল পেমেন্টের ক্ষেত্রে। তো এবার দেখবো যে পেমেন্ট কত রকমের হয়, আমরা কত রকম ভাবে পেমেন্ট করতে পারি। প্রথমে আসছে এনইএফটি। এনইএফটির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। পারপাসটা কি? ইট ইজ ওয়ান অফ দ্য way through which you can transfer fund from any bank account to other bank account holder in India. এনইএফটি বেসড অন দ্য ব্যাচ প্রসেসিং সিস্টেম। তাহলে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ থেকে আর একটা ব্যাংকের ব্রাঞ্চে, এসবিআই থেকে আমি আর একটা ব্যাংকে দেখাচ্ছি অন্য একটা ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছি একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে, সেক্ষেত্রে আমরা এনইএফটি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এনইএফটি বেসড অন ব্যাচ প্রসেসিং সিস্টেম। মানে কি করা হয়, 1 ঘন্টা অন্তর দেখা যাচ্ছে 10টা এনএফটি করলো, আবার আবার 10টা এনএফটি করতে গেলে আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। এনএফটি এভাবে ব্যাচে ব্যাচে করা হয়। আমি টাকা পাঠাতে চাইছি, এনইএফটি যদি করি সঙ্গে সঙ্গে পাঠাতে পারবো না। দেখা যায় 10 জনের হলো 1 ঘন্টা পর পর করে ব্যাংকগুলো, বা কোনো ব্যাংক 30 মিনিট পর পর করে। ঠিক আছে, যে 30 মিনিট পর পর একটা একটা ব্যাচে ব্যাচে টাকা পাঠানো হবে, আমাকে তাহলে 30 মিনিট কিন্তু ওয়েট করতে হবে। ঠিক আছে, ব্যাচে ব্যাচে টাকা পাঠানো হয় এনইএফটি এর মাধ্যমে। মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 1 টাকাও আমি পাঠাতে পারি, ম্যাক্সিমাম নো আপার লিমিট। এনইএফটির ক্ষেত্রে কোনো আপার লিমিট নেই, যত খুশি খুশি টাকা আমি পাঠাতে পারি, আর মিনিমাম 1 টাকা পাঠাতে পারি। টাইম লিমিট বলছে যে ট্রানজাকশন আর প্রসেসড ইন আওয়ারলি ব্যাচেস। ঠিক আছে, 1 ঘন্টা পর পর ব্যাচে ব্যাচে পাঠানো হয় টাকা। 10 জনের হবে, তারপর আবার 1 ঘন্টা পরে পাঠানো হলো, এরকম। তারপরে আবার 10 জন যদি টাকা পাঠাতে, তাকে আবার 1 ঘন্টা ওয়েট করতে হবে। দেয়ার আর 12 সেটেলমেন্ট ফ্রম 8 AM টু 7 PM অন দ্য উইকডেজ। এসব এখন উঠে গেছে। ঠিক আছে, এখন 24x7 কিন্তু এনইএফটি করা যায়। এই ডিসেম্বর 2019 থেকে করা হয়েছে এনইএফটি অপারেটস 24x7 বেসিস। মানে সবসময় আমরা এনইএফটি ফ্যাসিলিটি পেতে পারি। ইন্টারনেট ব্যাংকিং, আমাদের ব্যাংক বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমেও আমরা কিন্তু বাড়ি বসে এনইএফটি করতে পারি। অনলাইনও করতে পারি, অফলাইনও করতে পারি, ব্যাংকে গিয়েও করতে পারি, বা আমরা সেই ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে বাড়ি বসেও করতে পারি এনইএফটি। ঠিক আছে, তাহলে এনইএফটির ক্ষেত্রে মনে রাখতে হবে এটা ব্যাচে ব্যাচে টাকা পাঠানো হয়, সঙ্গে সঙ্গে নয়, 1 ঘন্টা পর পর। নেক্সট আসছে, আর ওটা হচ্ছে লিমিট, আপার লিমিট কিছু ছিল না, লোয়ার হচ্ছে 1 টাকা। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস, এটা কি? পারপাস কি? একই পারপাস। ইট ইজ অ্যানাদার ওয়ে ইন হুইচ ইউ ক্যান ট্রান্সফার ফান্ড ফ্রম এনি ব্যাংক অ্যাকাউন্ট টু এনি আদার ব্যাংক অ্যাকাউন্ট। একই জিনিস, একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আর একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। এখানে মিনিমাম 2 লক্ষ টাকা পাঠাতে হয়। এনইএফটির ক্ষেত্রে মিনিমাম 1 টাকাও পাঠাতে পারি, এখানে কিন্তু মিনিমাম 2 লক্ষ টাকা সবচেয়ে কম, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কোনো লিমিট নেই। ঠিক আছে, এনইএফটির ক্ষেত্রে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো লিমিট ছিল না, কিন্তু মিনিমাম 1 টাকা হলেও হতো। কিন্তু এখানে এখানে আরটিজিএস করতে গেলে মিনিমাম 2 লক্ষ টাকা পাঠাতে হবে। টাইম লিমিট, এক্ষেত্রেও কোনো টাইম লিমিট নেই। ফ্রম 2020 ডিসেম্বর থেকে এটা 24x7 হয়, করা যায়। এরপরে আসছে কি, ইন্টার মোবাইল পেমেন্ট সার্ভিস, আইএমপিএস সিস্টেম। আইএমপিএস এটাও একই পারপাস। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে টু ট্রান্সফার ফান্ড ফ্রম এনি ব্যাংক অ্যাকাউন্ট টু এনি আদার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার ইন ইন্ডিয়া এনি টাইম। ঠিক আছে, এটাও সেম একটা জিনিস যেটার মাধ্যমে ট্রান্সফার করা হয়। এখানেও মিনিমাম 1 টাকা আমি পাঠাতে পারি। ম্যাক্সিমাম ব্যাংকস ক্যান সেট দেয়ার ওন লিমিট ফর আইএমপিএস অ্যাজ দে সিন সুটেবল। তাহলে এখানে ব্যাংক, একটা ব্যাংক একরকম নিয়ম শুরু করে, মানে করতে পারে। ম্যাক্সিমাম কত টাকা পাঠানো যাবে সেটা বিভিন্ন ব্যাংকের উপরে ভ্যারি করে। টাইম লিমিট, ইট ইজ বেসড অন রিয়েল টাইম। তাহলে এক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে যাবে। দ্য ডিপোজিটার অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড ইন লেস দ্যান 1 মিনিট ফ্রম দ্য সাবমিশন অফ ট্রানজাকশন। ট্রানজাকশন আমরা পাঠালেই সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাবে আইএমপিএস। 24x7 এটা করা যায় আগের গুলোর মতোই, রাত দিন 7 দিন। এরপরে এটা আমাদের এখন সবচেয়ে জনপ্রিয় ফান্ড ট্রান্সফার মাধ্যম আমরা জানি, ইউপিআই। ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এটা কি? পারপাস ওই একই, মানি ট্রান্সফার করা। মিনিমাম অ্যামাউন্ট 1 টাকাও পাঠাতে পারি, আর ম্যাক্সিমাম আমরা পাঠাতে পারি এই যে ভীম বা যেগুলো ইউপিআই আছে আমাদের, ঠিক আছে, গুগল পে, ফোন পে, এর ম্যাক্সিমাম কত টাকা পাঠাতে পারবো? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তার বেশি কিন্তু পারবো না। টাইম 24x7, 365 ডে, এখানে কোনো দিন
ছুটি ফুটি কিছু নেই, সবসময় করতে পারি যতক্ষণ নেট আছে। তাহলে এগুলো হচ্ছে পেমেন্ট, বিভিন্ন রকম ট্রান্সফার, ঠিক আছে, ফান্ড ট্রান্সফার সিস্টেম ইন ইন্ডিয়া। নেক্সট আমরা জানবো ডিফারেন্ট কোডস ইউজড ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে অনেক কোড ইউজ হয় আমরা জানি, আইএফএসসি কোড, ঠিক আছে, সেই কোডগুলো সম্পর্কে জানবে, এমআইসিআর কোড সেগুলো কি। আর প্রত্যেকটা ফুল ফর্ম কিন্তু পরীক্ষা অজস্রবার এসছে। আইএফএসসি ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড identifies the payers and payees bank branch and ensures that funds are transferred to the correct bank branch. তাহলে আইএফএসসি কোডটা হচ্ছে একটা একটা ব্যাংকের ব্রাঞ্চের জন্য এক এক রকম হয়, ঠিক আছে। যে পে করছে আর যে পে মানে যে পেই মানে যে হচ্ছে গ্রহণ করছে টাকা, এদের দুজনের আইএফএসসি কোড কি নির্দেশ করে কোন কোন ব্রাঞ্চে বা কোন জায়গায় তার ব্রাঞ্চটা অবস্থিত সেই ব্যাংকের। এটা 11টা ক্যারেক্টার নিয়ে গঠিত, এটা পরীক্ষা এসছে অনেকবার। কতগুলো আইএফএসসি কোডে কতগুলো ক্যারেক্টার থাকে? 11 ক্যারেক্টার্স আলফা নিউমেরিক কোড, সেখানে হচ্ছে সংখ্যাও থাকে এবং অ্যালফাবেটও থাকে। ইন হুইচ ফার্স্ট 4 ক্যারেক্টার্স রিপ্রেজেন্টস ব্যাংক, প্রথম যে 4টে ক্যারেক্টার থাকে সেটা ব্যাংককে নির্দেশ করে। অ্যান্ড লাস্ট 6 ক্যারেক্টার্স রিপ্রেজেন্টস দ্য ব্যাংক ব্রাঞ্চ, এবং শেষের যে 6টা সংখ্যা সেটা হচ্ছে কোন ব্রাঞ্চ সেটাকে নির্দেশ করে। অ্যান্ড ফিফথ ক্যারেক্টার্স 5 নম্বরে 0 থাকে, ইজ কেপ্ট ফর ফিউচার ইউজেজ, ভবিষ্যতে যদি নতুন কোনো কিছু নিয়ম করতে চায় তার জন্য যে 5 নম্বর সংখ্যাটা সেটা শূন্য রাখা হয়। প্রথম 4টে কোন কোন ব্যাংক সেটা বোঝায়, প্রথম 4টে। এসবিআই ক্ষেত্রে এসবিআই যে ব্রাঞ্চই হোক, এসবিআই এর ওই 4টে নাম্বার একই থাকবে। মাঝখানে শূন্য থাকে, সেটা ফিউচারে কোনো যদি কিছু ঢোকানো হয় তার জন্য করা হয়েছে, রাখা হয়েছে ফাঁকা স্থান। আর পরের 5টা সেটা হচ্ছে, পরের 6টা সেটা হচ্ছে কোন ব্রাঞ্চ সেটাকে নির্দেশ করে, ঠিক আছে। টোটাল 11টা ক্যারেক্টার থাকে। এমআইসিআর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কোড। এটা ওই আমরা যে চেক ভাঙাই, চেকে একটা চেকটাকে চেকটাকে দেখার জন্য সেটা ঠিকঠাক কিনা এই কোডটা ইউজ হয়। এমআইসিআর কোড, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কোড। এমআইসিআর টেকনোলজি ইজ ইউজড ফর প্রিন্টিং এমআইসিআর কোডস অন চেকস। যে চেক আমরা ভাঙাতে যাই সেই চেকে এমআইসিআর কোডটা দেওয়া থাকে। ইট ইজ 9 ডিজিট কোড, নয়টা হচ্ছে নাম্বার থেকে 9টা ডিজিট, ইউজ টু রেকগনাইজ দ্য লোকেশন অফ দ্য ব্যাংক ব্রাঞ্চ হুইচ ইজ পার্টিসিপেটিং ইন ইসিএস, ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। যে পার্টিসিপেট করছে যে ব্যাংক সেটাকে কোন জায়গায় অবস্থিত সেটা দেখার জন্য এই 9 ডিজিট কোডটা ইউজ হয়। আউট অফ 9 ডিজিট দ্য ভেরি ফার্স্ট 3 ডিজিট রিপ্রেজেন্ট দ্য সিটি। তাহলে প্রথম 3টে ডিজিট হচ্ছে কোন সিটি সেটা বোঝায়। নেক্সট 3 রিপ্রেজেন্টস দ্য ব্যাংক, পরের 3টে ডিজিট ব্যাংককে বোঝায় কোন ব্যাংকের। এন্ড লাস্ট ডিজিট রিপ্রেজেন্ট দ্য ব্যাংক ব্রাঞ্চ, এবং কোন ব্রাঞ্চ সেটাকে নির্দেশ করে হচ্ছে লাস্টের 3 ডিজিট এমআইসিআর এর মধ্যে। সুইফট কোড বলে একটা কোড হয়, সোসাইটি অফ ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, সুইফটের ফুল ফর্ম, ইজ অলসো নোন অ্যাজ বিআইসি। ইট ইজ আ নেটওয়ার্ক দ্যাট এনাবেলস ফিনান্সিয়াল ট্রানজাকশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইন আ সিকিউর অ্যান্ড সিস্টেমেটিক ম্যানার। তাহলে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই কোডটা লাগে। সুইফট কোড কন্টেন 8 to 11 alphanumeric character in which first 4 characters represent city, next 2 characters represent country, then 2 characters represents location of city, and then optional last 3 characters in 11 alphanumeric characters represents the bank branch. এইসব আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। সুইফট কোডটা কিসে ইউজ হয় সেইটুকু মাথায় রাখলেই হবে, এইগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। সুইফট কোডটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে ইউজ হয়। তারপরে এমএমআইডি, মোবাইল মানি আইডেন্টিফায়ার। মোবাইল মানি আইডেন্টিফায়ার আর সুইফটের ফুল ফর্মটা মনে রাখতে হবে, ঠিক আছে, ফুল ফর্ম আর কোন কাজে ইউজ হয়। এমএমআইডি মোবাইল মানি ডিফেন্ড identifier. Mobile money identifier can be defined as a unique code which is used to facilitate immediate fund transfer via IMPS. তাহলে IMPS এর মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই তখন আমাদের এই নাম্বারটা দিতে হয়। One can simply log in to the mobile banking app of the bank and have to enter the receiver's mobile number, the amount and MMID, then the fund will be transferred easily. তাহলে আমাদের ওই অ্যাপস খুলে
ব্যাংকিং এর যে অ্যাপসটা আছে কোনো ব্যাংকে, তার মধ্যে ঢুকে মোবাইল নাম্বার দিতে হবে আর এমএমআইডি দিতে হবে, তবেই আমরা টাকাটা পাঠাতে পারবো আইএমপিএস এর মাধ্যমে। ঠিক আছে, এটা তো 7টা ডিজিট থাকে। চেক নাম্বার, আমরা জানি চেকে একটা নাম্বার দেওয়া থাকে। চেক নাম্বার ইজ 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ ইউজ টু আইডেন্টিফাই এ চেক। ইট কন্টেন্স দ্য ডিটেল ইনক্লুডিং দ্য ডেট, account number, check amount, check number, etc. Thus, it is acts as a check identifier for banking operation. The check number is printed between inverted commas as the at the bottom of the check leaf, and the check number shows the status of the check. Its position is at the bottom of a check leaf, right to the MICR code. MICR code এর ডান দিকে চেকের নিচে থাকে চেক নাম্বারটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিআইএফ নাম্বার, কাস্টমার ইনফরমেশন নাম্বার, সিআইএফ। সিআইএফ নাম্বার আমাদের পাসবুকে থাকে। কন্টেন্স অল দ্য ডিটেলস অফ দ্য কাস্টমার। সিআইএফ নাম্বারের মাধ্যমে কোনো একটা কাস্টমারের সব রকম ডিটেলস পাওয়া যায়, যে অ্যাকাউন্ট হোল্ডার আছে তার। লাইক দ্য ডিটেলস রিলেটেড টু লোন, তার কত লোন আছে, ডিম্যাট অ্যাকাউন্ট আছে কিনা, সেখানে কত টাকা ট্রানজাকশন করা হয়েছে, কেওয়াইসি ডিটেল, ঠিক আছে, তার কি কি ডকুমেন্টস জমা দেওয়া আছে ব্যাংকে, সেগুলো এই সিআইএফ নাম্বারের মাধ্যমে পাওয়া যায়। আর সিআইএফ নাম্বার ইজ আ ভার্চুয়াল ফাইল অফ অ্যান অ্যাকাউন্ট হোল্ডার issued by the bank at the time of account opening. তাহলে অ্যাকাউন্ট ওপেনিং এর সময় এই সিআইএফ নাম্বারটা দেওয়া হয়ে থাকে। The account holder's bank has the sole right to access the CIF number of an account holder and retrieve his or details of if required. তাহলে সিআইএফ নাম্বারটা তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাক্সেস করতে পারে। An account holder can check his number of bank accounts under on unique CIF number. That is why the CIF number is very important, because it maintains the transparency between the bank and the customer, thus further avoids any sort of fraudulent activities. তাহলে কাস্টমার এবং ব্যাংক দুজনের মধ্যে যাতে স্বচ্ছতা বজায় থাকে, সেই জন্য সিআইএফ নাম্বারটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে বিএসআর কোড, বেসিক স্ট্যাটিস্টিক্যাল রিটার্ন কোড। দ্য ইউনিক BSR code is assigned by RBI to all registered banks in India. তো আরবিআই প্রোভাইড করে এটা, অন্যান্য যে ব্যাংক রেজিস্টার্ড ব্যাংকগুলো আছে তাদের জন্য বিএসআর কোড থাকে আরবিআই দ্বারা প্রোভাইড করা। The code is used to track all the online payment which are made towards the tax by various banks and alerts the income tax department. তো এই কোডের মাধ্যমে আরবিআই সেই ব্যাংকগুলোর যে ট্যাক্সকে নিয়ন্ত্রণ করে। BSR code is also used to upload the detail of the চালান আফটার রেকর্ডিং অল দ্য ট্যাক্সেস পেড বাই দ্য ব্যাংক। ব্যাংকগুলো যে ট্যাক্স প্রোভাইড করে তার চালানটাকে পাঠানোর জন্য আরবিআই তে বিএসআর নাম্বার দিতে হয়। বিএসআর কোড 7টা ডিজিট নিয়ে গঠিত, এটুকু জানলেই হবে। এরপর আমরা দেখব চেক। এতক্ষণ চেক করলাম, চেক কত রকমের হতে পারে। চেক কি আমরা জানি, checks are a type of bill of exchange and were developed as a way to make payments without the need to carry large amount of money. আমরা যদি অনেক টাকা একসাথে কোথাও না নিয়ে যেতে চাই, আমরা চেক প্রোভাইড করতে পারি তাকে। ঠিক আছে, it is a document that orders a bank to pay a specific amount of money from a person's account to the person in whose name the check has been issued. যার নামে চেক ইস্যু করা হয়েছে তাকে কোনো ব্যাংক যাতে টাকা দেয় তার জন্য এটা অর্ডার। এটা the person writing the check is known as the drawer. তাহলে যে চেকটা প্রোভাইড করছে তাকে বলা হয় ড্রয়ার। The amount is transferred only to the person to whom check is addressed. যার নামে চেক অ্যাড্রেস করা হবে তাকেই টাকা ট্রান্সফার করা হয়। There are various types of check and these are described in the following section. তাহলে চেক বিভিন্ন রকমের হয়, সেগুলো আমরা জানবো। bearer check, প্রথমে one can locate the words or bearer appearing on a check leaf. If these words are not struck out, the check is known as bearer check. তাহলে চেকে bearer বলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো চেকে বেয়ারার চেক, ঠিক আছে, যে কোনো চেকের ক্ষেত্রে এই যে ওয়ার্ডটা লেখা রয়েছে অর বেয়ারার, এটা যদি কেউ কেটে না দেয় তাকে সেটাকে বলা হয় বেয়ারার চেক। ঠিক আছে, তাহলে বেয়ারার চেক কাকে বলা হচ্ছে, যদি এটা কেটে না দেয় তখন সেটা বেয়ারার চেক। আর যদি ওইটা কেটে দেওয়া হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ওটা কেটে দেওয়া হয়েছে লাল দিয়ে,
তাহলে এটাকে বলা হবে অর্ডার চেক। যখন এই বেয়ারার বেয়ারার কথাটা কেটে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অর্ডার চেক, যদি কেটে না দেওয়া হয় তখন সেটাকে বলা হয় বেয়ারার চেক। ছবিতে দেখা যাচ্ছে। তাহলে বেয়ারার চেক কি বলছে, বেয়ারার এই কথাটা যদি কেটে না দেওয়া হয় তখন সেটা বেয়ারার চেক। হোয়াট দিস মিনস, এর মানে কি, ইজ দ্যাট দ্য পার্সন হোল্ডিং দ্য চেক ক্যান উইথড্র দ্য অ্যামাউন্ট। মানে যে লোকটা চেকটা নিয়ে গেছে ব্যাংকে সেই কিন্তু টাকাটা তুলতে পারে, তার হাতে টাকাটা দেওয়া যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই ওয়ার্ডটা কেটে না দেওয়ার মানে। বেয়ারার চেকে কি, তার নামে আমি টাকাটা তুলতে গেছি ব্যাংকে কিন্তু আমার নামে চেকটা নেই, কিন্তু যদি বেয়ারার যদি কেটে না দেওয়া থাকে তাহলে আমি কিন্তু টাকাটা তুলতে পারবো, টাকাটা আমার হাতে দিয়ে দেবে। হেন্স দিস চেকস আর লিটল রিস্কি, সেই জন্য এই চেকটা একটু রিস্ক থাকে। ইনকে আমার মেরে ধরে কেউ টাকাটা নিয়ে নিল, মানে চেকটা নিয়ে নিল, সে গিয়েও টাকাটা তুলে আনতে পারবে যদি ওটা কেটে না দেওয়া থাকে। এটাকে ওপেন চেকও বলা হয়। ঠিক আছে, এরপরে বলছে অর্ডার চেক। অর্ডার চেকে আমরা কি দেখেছি, ওই বেয়ারার করা কি করা থাকে, কেটে দেওয়া থাকে, এমনি কেটে দেওয়া থাকে, বেয়ারার কথাটা কেটে দেওয়া থাকে। এটা ঠিক হবে উল্টোটা। এখানে কি বলছে, in order on the check বলছে such a check is payable only to the person whose name is mentioned specified as payee। তাহলে যার নামে চেকটা প্রোভাইড করা হয়েছে সেই একমাত্র টাকাটা তুলতে পারবে এক্ষেত্রে। ঠিক আছে, যদি তখন সেটাকে বলা হয় অর্ডার চেক। দাস দিস চেকস আর রিলেটিভলি সেফ। তাহলে এর থেকে এটা একটু রিস্ক কম, সেই জন্য এটা একটু রিলেটিভলি সেফ। ওয়ান অলসো হ্যাজ দ্য প্রভিশন অফ অথরাইজিং সামওয়ান কালেক্টিং দ্য অ্যামাউন্ট অন দেয়ার বিহাফ। যাই হোক, তাহলে বেয়ারার চেক আর অর্ডার চেকের পার্থক্য বোঝা গেল। নেক্সট বলছে ক্রস চেক। Crossing a check refers to drawing two parallel lines on the check with or without additional words like co and account payee or not negotiable. যাই হোক, by using a cross check, one can make sure that the amount specified cannot be encashed but can only be credited to the payee's bank account. তাহলে যদি কোনো চেকে এরকম ক্রস দেওয়া থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই চেকটাতে দুটো ক্রস দেওয়া আছে, এখানে দুটো দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় ক্রস চেক। এর মানে কি, বলছে যার নামে টাকাটা দেওয়া হয়েছে সেটা কারোর হাতে দেওয়া হবে না, ও তার ব্যাংক অ্যাকাউন্টেই দিতে হবে। ঠিক আছে, ওই লোকটার ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা দেওয়া হবে, টাকাটা হাতে দেওয়া হবে না, ক্যাশে দেওয়া হবে না। এইটা মানে, এটাকে বলা হয় ক্রস চেক। বোঝা গেছে? এরপরে অ্যান্টিডেটেড চেক কোনগুলো, ইফ দ্য ডেট মেনশনড অন দ্য চেক ইজ আর্লিয়ার দেন দ্য ডেট অন হুইচ ইট ইজ প্রেজেন্টেড টু দ্য ব্যাংক, দ্য চেক ইজ নোন অ্যাজ অ্যান্টিডেটেড চেক। চেকটা দেওয়া হয়েছিল 2 তারিখে, প্রোভাইড করা হয়েছে, আমি টাকা তুলতে গেছি 5 তারিখে, তাহলে আর্লিয়ার ডেট, এটাকে বলা হয় অ্যান্টিডেটেড চেক। দিস চেক ইজ ভ্যালিড আপ টু 3 মান্থস। তাহলে 3 মাস পর্যন্ত এই চেক কিন্তু ভ্যালিড। আমাকে 2 তারিখে চেকটা দেওয়া হয়েছে, আমি টাকা তুলতে গেছি 5 তারিখে, ঠিক আছে, ধরলাম সেপ্টেম্বরের। এবার সেটা আমি 3 মাস অব্দি তুলতে পারবো, তারপরে দেখা যাচ্ছে পরের বছর যা ফেব্রুয়ারিতে গেলাম তখন কিন্তু আমি আর তুলতে পারবো না, 3 মাস হয়ে গেলে। তাহলে এই যে অ্যান্টিডেটেড চেকের ভ্যালিডিটি 3 মাস থাকে, এটুকু মাথায় রাখতে হবে। পোস্ট ডেটেড চেক কাকে বলা, ইফ দ্য ডেট মেনশন অন এ চেক ইজ ইয়েট টু কাম, দ্য চেক ইজ নোন অ্যাজ পোস্ট ডেটেড চেক। যে ডেটটা দেওয়া হয়েছে চেকে সেটা এখনো আসেনি, পোস্ট ডেটেড চেক দিচ্ছি তার মানে। কারণ আজকে যদি 5 তারিখ হয়, আমি চেকের ডেট দিয়েছি, আমি আজকে চেকটা প্রোভাইড করলাম কিন্তু চেকের ডেট দিলাম 10 তারিখ, তাহলে সেটাকে পোস্ট ডেটেড চেক, আগে ডেট দিয়ে দিয়েছি, যেটা এখনো ডেটটা আসেনি। পোস্ট ডেটেড চেক ইজ নট ভ্যালিড আর্লিয়ার দ্যান দ্য ডেট মেনশন অন দ্য চেক। তাহলে 10 তারিখের আগে যদি আমি টাকাটা তুলতে যাই 9 তারিখে, তাহলে কিন্তু তার কোনো ভ্যালিডিটি নেই, 10 তারিখের পরে গেলে তবেই ভ্যালিডিটি। ঠিক আছে, স্টেল চেক কাকে বলা হয়, অ্যাজ উই মেনশন দ্য চেকস আর ভ্যালিড ফর 3 মান্থস। তাহলে আমরা জানি কি চেক হচ্ছে একটা 3 মাসের জন্য ভ্যালিডিটি থাকে, তো 3 মাসের পরে সেটা কি হয়, বাসি হয়ে যায়, সেই জন্য স্টেল চেক বলা হয়। সে চেকের আর কোনো দাম নেই, টাকা তোলা যায় না। ইফ আ চেক ইজ প্রেজেন্টেড ফর পেমেন্ট আফটার দিস পিরিয়ড অফ 3 মান্থস, ইট ইজ দেন কল্ড স্টেল চেক। আর স্টেল চেক ইজ নট অনারারি বাই এনি ব্যাংক, মানে কোনো ব্যাংক থেকেই এটাকে স্টেল চেকের মাধ্যমে টাকা তোলা যায় না। তাহলে এই ধরনের চেক গুলো হয়, বেয়ারার, ক্রস আর অর্ডার চেক, এগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আর চেকের ভ্যালিডিটি 3 মাস, সেটা মাথায় রাখতে হবে। অ্যান্টিডেটেড কি, পোস্ট ডেটেড কি, আর স্টেল চেক কি। ঠিক আছে, এর থেকে কোশ্চেন এসছে অনেকবার,
এর বাইরে চেক থেকে আর কিছু কোশ্চেন আসার নেই। আচ্ছা, এবার চেক যে সিস্টেমে কাজ করে সেটা আমরা জানবো। চেকটা দিলাম, সেটা কিভাবে সিস্টেমে টাকাটা ব্যাংকের মাধ্যমে কিভাবে, ব্যাংক তো আমায় টাকা দিয়ে দিল, তারপরে সেই ব্যাংক অন্য জায়গা থেকে কিভাবে টাকা পাচ্ছে সেই সিস্টেমটা আমরা জানবো। হোয়াট ইজ চেক ট্রানজাকশন? এই সিস্টেমটাকে বলা হয় চেক ট্রানজাকশন সিস্টেম। বলছে চেক ট্রানজাকশন সলিউশন ইজ আ বিগ মাইলস্টোন ইন দ্য ইন্ডিয়ান ব্যাংকিং ইন্ডাস্ট্রি. It enables check clearing on the same day, reducing floating time available for funds. It enables banks to send images instead of paper checks for clearing and settlements. In other words, truncation is process of stopping the flow of the physical check. It is in its place an electronic image of the check transmitted to the paying branch through the clearing house, along with relevant information like data on emergency band, date, presenting bank, etc. তো আগে কি ছিল, এটা হচ্ছে ক্লিয়ারিং হাউস। এই ক্লিয়ারিং হাউসের সাথে বিভিন্ন ব্যাংক জুড়ে থাকতো, ব্যাংক অফ বরোদা, এসবিআই, ইউবিআই, আইসিআইসিআই। তো ধরলাম একটা কাস্টমার এসবিআই তে গেছে, সে যে চেকটা নিয়ে গেছে সেটা আইসিআইসিআই ব্যাংকের। তো এই চেকটা এসবিআই গ্রহণ করেছে, করে তাকে টাকাটা দিয়ে দিয়েছে, 10,000 টাকা দিয়ে দিয়েছে ধরলাম। এই লোকটাকে 10,000 টাকা দিয়ে দিয়েছে চেকটা নিয়ে। এই চেকটা কি করবে, চেকটা আইসিআইসিআই এর, তাহলে এসবিআই কি করবে, এই চেকটা ক্লিয়ারিং হাউসে পাঠাবে, ক্লিয়ারিং হাউস আবার সেটা আইসিআইসি কে পাঠাবে, আইসিআইসিআই ব্যাংক 10,000 টাকা এসবিআই কে দিয়ে দেবে। এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, আগে ছিল চেকটা পাঠাতে হতো, কিন্তু নতুন সিস্টেমে কি বলছে, চেক ট্রানজাকশন সিস্টেম। এখানে কি করা হয়, এই চেকটা আর ফিজিক্যালি পাঠাতে হয় না ক্লিয়ারিং হাউসে। এসবিআই কি করে, এই চেকের একটা ছবি তোলে, ছবি তুলে যা ছবিটা ক্লিয়ারিং হাউসে পাঠায়, ক্লিয়ারিং হাউস আবার ছবিটা একে সেন্ড করে দেয়, আর ও টাকা আবার অনলাইনে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে চেক ট্রানজাকশন সিস্টেম। ফিজিক্যাল চেকটা না পাঠিয়ে চেকের একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আগে কি হতো, চাকরি পরীক্ষার ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন গিয়ে করতে হতো। এই চাকরি পরীক্ষার যখন আমরা ফর্ম ফিল আপ করি, আগে কি করতে হতো, ফর্ম গিয়ে পিএসসি বা এসএসসি তে জমা দিয়ে আসতে হতো। এখন কি আমরা স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছি। চেক ট্রানজাকশন সিস্টেমটা ঠিক সেই একই ব্যাপার। এরপরে আবার একটা নতুন টেকনোলজি উঠেছে, যেটাকে বলা হচ্ছে পজিটিভ পে সিস্টেম। আগেরটা কার জন্য দেখলাম, চেক ট্রানজাকশন সিস্টেম ব্যাংকের জন্য, পজিটিভ পে মেকানিজম হচ্ছে আমাদের জন্য। ঠিক আছে, দ্য পজিটিভ পে সিস্টেম ডেভেলপ বাই দ্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই আমরা পড়েছি, এর দ্বারা তৈরি একটা সিস্টেম। ইজ এ প্রসেস অফ রিকনফার্মিং দ্য কি ডিটেলস অফ লার্জ ভ্যালু চেকস আন্ডার দিস সিস্টেম। যেমন আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি এটা কি। ইনি একটা ব্যক্তি, ইনি একটা চেক প্রোভাইড করেছেন এই লোকটার নামে। ঠিক আছে, তো এই ব্যক্তি ধরুন এসবিআই এর এই চেকটা প্রোভাইড করেছে, এসবিআই এর চেক, আর এর এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো এই ব্যক্তি কি করবে, যে চেকটা লেখার পরে এই চেকের একটা ছবি তুলে তার ব্যাংকের অ্যাপস এর মাধ্যমে তার ব্যাংকে পাঠিয়ে দেবে ছবি তুলে। তাহলে ব্যাংকের কাছে একটা থাকলো ডকুমেন্ট, দিয়ে ব্যাংককে পাঠালো, আর ব্যাংক কি করবে, এই এই ব্যক্তিকে পাঠালো চেকটা, এই লোকটা কি করবে, তার এলাহাবাদ ব্রাঞ্চে গেল, গিয়ে সে আবার ছবি তুলে তার ব্রাঞ্চও পাঠিয়ে দিল যে এই চেকটা আমাকে এই লোকটা পাঠিয়েছিল। তাহলে কি ব্যাংকে ছবি পাঠিয়ে দিচ্ছে কাস্টমার, তাহলে কি আরো সিকিউর হচ্ছে আমার এই চেকটা যে আমি দিয়েছি তার প্রমাণ। তাহলে আরো সিকিউরলি পেমেন্ট করার জন্য এই পজিটিভ পে মেকানিজম শুরু হয়। 2016 সালে আইসিআইসি ব্যাংক প্রথম এই সিস্টেমটা চালু করে কাস্টমারদের জন্য। 2020 সালে আরবিআই হ্যাজ অর্ডার্ড অল ব্যাংকস টু ইমপ্লিমেন্ট দিস। 2020 সালে বলে 2021 সালে 1 তারিখ থেকে সব ব্যাংকই যেন এই সিস্টেমটা ফলো করে। ঠিক আছে, 50,000 টাকা পেমেন্টের ক্ষেত্রে অপশনালি কোনো কাস্টমার এটা এই সিস্টেমটা অ্যাভেলেবল করতে পারে নিজের জন্য। আর যদি কেউ 5 লাখ টাকার উপরে পেমেন্ট করে, সেক্ষেত্রে প্রত্যেককেই এখন এই সিস্টেমটা ফলো করতে হয়, ছবি তুলে পাঠাতে হয় ব্যাংক, এত বড় অ্যামাউন্ট তো সেই জন্য। তাহলে ফ্রডুলেন্ট বা চেকের যে ফর্জারি হয় সেগুলোকে
রোখার জন্য এই পজিটিভ পে মেকানিজম ব্যবহৃত হয়। আচ্ছা, এবারে ডিমান্ড ড্রাফট চেক হলো। ডিমান্ড ড্রাফট কি? ডিমান্ড ড্রাফট ইজ আ মেথড অফ পেমেন্ট ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাংক অ্যাকাউন্ট টু অ্যানাদার। এটাও সেম একটা চেকের মতোই ব্যাপার, একটা ব্যাংকের থেকে আরেকটা ব্যাংকে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। দে ডু নট রিকোয়ার সিগনেচার টু, আনলাইক দ্য চেকস, ইট ইজ আ প্রিপেড নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। তাহলে চেকের ক্ষেত্রে কি? চেকের ক্ষেত্রে কি আমি চেকটা লিখে দিই, ব্যাংকে টাকা থাকে, ব্যাংক থেকে টাকা তাকে দিয়ে দেওয়া হয়। আর এটার ক্ষেত্রে কি, টাকা দিয়ে এটা কিনতে হয় ব্যাংক থেকে, কিনে এই ব্যাংক থেকে আর একটা ব্যাংকে পাঠাতে হবে। তাহলে টাকাটা আমি ব্যাংকে আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য প্রিপেড প্রিপেড ইনস্ট্রুমেন্ট এটাকে বলা হয়। দ্য রেসপন্সিবিলিটি টু মেক ফুল পেমেন্ট of the instrument is undertaken by the issuing bank. It is not mandatory to have a bank account. তাহলে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও আমরা কিন্তু ডিমান্ড ড্রাফট কিনে কাউকে টাকা পাঠাতে পারি, ঠিক আছে? এটা যেহেতু এটাকে ব্যাংকার্স চেকও বলা হয়, ঠিক আছে, এটাকে ব্যাংকার্স চেকও বলা হয়। প্রশ্নটা এসছে পরীক্ষায়, বলছে ইফ দ্য অ্যামাউন্ট ইন দ্য ডিমান্ড ড্রাফট এক্সিডস 50,000, দ্য পেমেন্ট শুড বি মেড ইন চেক অনলি। তাহলে এখানে 50,000 টাকা অবধি পাঠানো যায়, এর বেশি হলে তখন চেকে করতে হয়। ইফ দ্য ভ্যালু অফ দ্য ডিমান্ড ড্রাফট ইজ মোর দ্যান 50,000, প্রোভাইডিং দ্য প্যান নাম্বার ইজ ম্যান্ডেটরি। এবং 50,000-এর বেশি যদি দিতে চাই তাহলে প্যান কার্ড দিতেই হবে। When a bank prepares a demand draft, the amount of the demand draft is taken from the account of the individual demanding demand draft, or the customer can pay directly in the cash. তাহলে আমি যখন ডিমান্ড ড্রাফট কিনছি ব্যাংকের থেকে, তখন আমি ক্যাশও কিনতে পারি, বা আমার যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকেও টাকা কাটিয়ে দিতে পারি। বিভিন্ন চাকরির ফর্ম আগে ফর্ম ফিল আপ করার সময়, বা এখনো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ফর্ম ফিল আপ করার সময়, কি করতে আমাদেরকে ডিমান্ড ড্রাফট কিনতে, আমি অনলাইনে টাকা দেওয়ার সিস্টেম নেই, আমি গিয়ে 100 টাকার ডিমান্ড ড্রাফট কিনলাম, কিনে সেটা আবার ফর্মের সাথে অ্যাটাচ করে সেখানে পাঠিয়ে দিলাম। যাকে পাঠালাম সে আবার ওই টাকাটা ওই ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে যাবে, গেলে ব্যাংক আমার থেকে টাকা দিয়ে দেবে। ডিমান্ড ড্রাফট হচ্ছে এইটাই। দ্য 3 পার্সন ইনভলভ ইন মেকিং, তাহলে এখানে 3টে পার্সন থাকে ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে। একটা হচ্ছে ড্রয়ার, একজন ড্রয়ি, একজন পেই, ঠিক আছে? 3জন এখানে রিলেটেড থাকে, ড্রয়ার, ড্রয়ি আর পেই। একজন পে করছে, যার কাছ থেকে নিচ্ছে ডিমান্ড ড্রাফট, সে ড্রয়ার। আর যে ডিমান্ড ড্রাফটটা নিচ্ছে, মানে লাস্ট আলটিমেটলি টাকাটা নেবে ডিমান্ড ড্রাফট ভাঙিয়ে, সে হচ্ছে পেই, ড্রয়ি, সরি। তাহলে যে ব্যাংক থেকে আমি কিনছি সে ব্যাংক হচ্ছে ড্রয়ার, আমি হচ্ছে পেই, আমি পে করছি। আর যে টাকাটা তুলছে পরে সেই ডিমান্ড ড্রাফটটা নিয়ে, সে হচ্ছে ড্রয়ি। এরপরে সিবিএস বা কোর ব্যাংকিং সলিউশন কি সেটা জানবো। দিস ওয়ার্ড ইজ মোর অফেন ইউজড বাই ব্যাংকার্স অ্যান্ড নাওয়াডেজ পোস্টাল অফিসিয়ালস আর অলসো ইউজিং ইট। সিবিএস বা কোর ব্যাংকিং সলিউশন, এই ওয়ার্ডটা এখন পোস্ট অফিসেও ইউজ হচ্ছে। সিবিএস ইজ অ্যান অ্যাক্রোনিম অফ কোর ব্যাংকিং সলিউশন। সিবিএস এর ফুল ফর্ম হচ্ছে কোর ব্যাংকিং সলিউশন। সিবিএস এর ফুল ফর্ম কোর ব্যাংকিং সলিউশন। আগেন ওয়ান উইল ওয়ান্ডার হোয়াট দ্য মিনিং অফ কোর। তাহলে এখানে কোরেরও একটা ফুল ফর্ম আছে, যার মানে হচ্ছে সেন্ট্রালাইজড ওয়ান লাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজড ওয়ান লাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ, এটা হচ্ছে কোরের ফুল ফর্ম। কোর স্ট্যান্ডস ফর সেন্ট্রালাইজড ওয়ান লাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। Core banking solution is a network of the branches which enables customers to operate their accounts and avail banking services from any branch of the bank on CBS network, regardless of where he maintains his account. The customer is no more the customer of a branch; he becomes the bank's customer. তাহলে আমার যদি ব্যাংকে, মানে আমার এসবিআই তে আছে ওই ধরুন শিলিগুড়ি ব্রাঞ্চে, কিন্তু যদি সিবিএস অ্যাকাউন্ট হয়, মানে সিবিএস সিস্টেমের মধ্যে সেই ব্যাংকটা পড়ে, কোর ব্যাংকিং সলিউশন যদি থাকে, তাহলে আমি কিন্তু আমার টাকাটা আমি এখানে এসেও রাখতে পারবো, কলকাতায় এসেও আমার আমার টাকা আমি রাখতে পারবো কলকাতার কোনো ব্রাঞ্চে গিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে সিবিএস সলিউশন, মানে সিবিএস বলতে কোর ব্যাংকিং সলিউশন। তাহলে আমার নির্দিষ্ট কোনো ব্রাঞ্চ, আমার নির্দিষ্ট ব্রাঞ্চ নেই, ঠিক আছে? আমি সব ব্রাঞ্চকে নিজের ব্রাঞ্চ হিসেবে ব্যবহার করতে পারি। Another interesting fact regarding CBS is that
all CBS branches are interconnected with each other. তাহলে ইন্টারকানেক্টেড থাকে বলে এটা সম্ভব হয়। Therefore, customers of CBS branches can avail various banking facilities from any other CBS branch located anywhere in the world. তাহলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেই ব্রাঞ্চ, সেই ব্যাংক, সেখান যদি সিবিএস নেটওয়ার্কের মধ্যে থাকে, তাহলে আমি সে যে কোনো প্রান্তে গিয়েই নিজের ব্রাঞ্চের মতো সেটাকে ব্যবহার করতে পারি। টপ সিবিএস অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোভাইডার্স। এবার এই যে সিবিএস অ্যাপ্লিকেশন যারা তৈরি করে ইন্ডিয়াতে আছে, ইনফোসিসের তৈরি করা আছে ফিনাকেল, ফিনাকেল ইউজ করে আমাদের অনেক ব্যাংক। আইফ্লেক্স সলিউশন লিমিটেড, ওরাকেল, ওরাকেলের তৈরি। টিসিএস এর টিসিএস এফএনএস আছে, ঠিক আছে, যেটা টিসিএস এর তৈরি। এরা কি এই কোর ব্যাংকিং সলিউশন অ্যাপ বা সফটওয়্যার তৈরি করে। The CBS is a step towards enhancing customer convenience through anywhere anytime banking. তাহলে কাস্টমাররা যে কোনো জায়গায় যে কোনো সময় যাতে ব্যাংকিং সার্ভিস পায় তার জন্য সিবিএস সিস্টেমটা চালু করা হয়। লেটস রিক্যাপ, চলুন। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বাই ব্যাংকস ইন ইন্ডিয়া কনস্টিটিউট লোনস টু, গতদিন করেছিলাম প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। এখানে লোন কাদেরকে প্রোভাইড করা হয়? এগ্রিকালচার, মাইক্রো স্মল এন্টারপ্রাইজ, উইকার সেকশন না অল দ্য অ্যাবাভ? কারা লোন পায় প্রায়োরিটি সেক্টর লেন্ডিং? আগের দিন করেছিলাম। এখানে লোন কারা পায়? সবাই নাকি শুধু এগ্রিকালচার, শুধু এমএসএমই, নাকি উইকার সেকশন? কারা লোন পায় অপশন ডি। বলুন। অপশন ডি স্যার। হ্যাঁ ঠিক আছে, অপশন ডি। তাহলে সবাই, এরা সবাই হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর মধ্যে পড়ে। তাহলে উত্তর হবে অল দ্য অ্যাবাভ। গুড। ব্যালেন্স ইন আ কারেন্ট অ্যাকাউন্ট ইজ ক্লাসিফাইড অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং? কারেন্ট অ্যাকাউন্টে আমাদের যে টাকাটা থাকে, কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমরা করি, এটা কোনটার মধ্যে পড়ছে? হাইব্রিড ডিপোজিট, টার্ম ডিপোজিট, ডিমান্ড ডিপোজিট না ফিক্সড ডিপোজিট? কারেন্ট অ্যাকাউন্টটা কোন ডিপোজিট? বলুন। আর আসানসোল চেষ্টা করুন। ডিমান্ড ডিপোজিট। সেভিং অ্যাকাউন্ট আর হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, এই দুটোই পড়ছে ডিমান্ড ডিপোজিটের মাধ্যমে। কারণ কি, আমরা যখন খুশি এখান থেকে টাকা তুলে নিতে পারি, অন ডিমান্ড আমরা টাকা তুলে নিতে পারি, সেই জন্য এগুলোকে ডিমান্ড ডিপোজিট বলা হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিএসবিডিএ? সেভিং অ্যাকাউন্টের বিভিন্ন প্রকারভেদ ছিল, টাইপ। তো এর মধ্যে সেভিং অ্যাকাউন্টের একটা টাইপ হচ্ছে বিএসবিডিএ। এর মধ্যে কোনটা তার ফুল ফর্ম? বেসিক সেভিং অ্যান্ড ব্যাংক ডিপোজিট অ্যাক্সেস, বেসিক সেভিং অ্যান্ড ব্যাংক ডিমান্ড অ্যাকাউন্ট, বেসিক সেভিং অ্যান্ড ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, ব্রড সেভিং অ্যান্ড ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট, কোনটা? কোনটা হবে বিএসবিডি এর ফুল ফর্ম? অপশন সি, বেসিক সেভিংস অ্যান্ড ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা টাইপ অফ, ওয়ান অফ দ্য টাইপ অফ সেভিং অ্যাকাউন্টস। ফিনান্স কোম্পানি ইন হুইচ আর ডিম্যাট অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ইজ নোন অ্যাজ। ডিম্যাট অ্যাকাউন্ট আমরা জানি শেয়ার কেনা বেচার জন্য যে অ্যাকাউন্ট আমরা করি। তো যে ফিনান্স কোম্পানিগুলো যারা ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে আমাদেরকে, তাদেরকে কি বলা হয়? সেই ফিনান্স কোম্পানিগুলোকে কি বলা হয়? ডিম্যাট কোম্পানি, ডিপোজিটরি কনসালটেন্ট, ডিপোজিটরি অ্যাকাউন্টেন্ট, নান অফ দ্য অ্যাবাভ? অপশন বি। অপশন বি। বোম্বে, বি ফর বোম্বে? না, এটা এটা হবে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, ডিপোজিট ন্যাশনাল, এদেরকে বলা হয় ডিপোজিটারি কোম্পানি। ঠিক আছে, তো ডিপোজিটারি কোম্পানি এখানে যেটা অপশনে নেই। নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে ঠিক উত্তর। যারা করে তাদেরকে বলা হয় ডিপোজিটারি কোম্পানি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড ব্যাংকার্স চেক? এর মধ্যে কোনটাকে ব্যাংকার্স চেক বলা হয়? এর মধ্যে কোনটাকে ব্যাংকার্স চেকও বলা হয়?
Option C. কোনটা? Option C. Demand draft. ডিমান্ড ড্রাফট একটু আগে পড়েছি আমরা, ডিমান্ড ড্রাফট তো ব্যাংকার চেকও বলা হয়। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য কোর ইন ব্যাংকিং সলিউশন? কোর ব্যাংকিং সলিউশনে কোর কথাটার ফুল ফর্ম কি? কোর ব্যাংকিং সলিউশনে কোর কথাটার ফুল ফর্মটা কি? সিবিএস পড়েছিলাম কোর ব্যাংকিং সলিউশন, এর মধ্যে কোর কথাটার ফুল ফর্ম Centralized online real-time exchange. দেখে দেখে বলছেন? আচ্ছা ঠিক আছে, সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ। সেন্ট্রালাইজ একবার লিখলেই মনে থেকে যাবে, সেন্ট্রালাইজড অনলাইন রিয়েল টাইম এক্সচেঞ্জ, এটা হচ্ছে কোরের ফুল ফর্ম। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস এটার মাধ্যমে শেষ হলো। ঠিক আছে, এর পরবর্তীকালে শুধু আমাদের একটাই জিনিস থেকে গেছে ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, সেটা হচ্ছে বাসেল নর্মস। বাসেল নর্মসটা করে নেক্সট ক্লাসে আমরা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বা আমাদের অন্যান্য ইকোনমিক যে বিষয়গুলো আছে সেগুলোতে ঢুকে যাব। ঠিক আছে, শুধুমাত্র বাকি থাকলো বাসেল নর্মস। বাসেল নর্মসটা পরের দিন করে আমরা অন্য সেক্টরে ঢুকে যাব। এইভাবে আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেসটা শেষ হবে। টোটাল 5-6টা ক্লাস হচ্ছে, 6টা ক্লাসে কিন্তু আমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেসটা শেষ হলো। ঠিক আছে, এবং ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট, এই 6টা ক্লাস। ওকে, এখানে সব রকম খুঁটিনাটি করা হয়েছে। তো পুজোর আগে এটাই লাস্ট ক্লাস আমার। সবাই ভালো করে পুজো কাটাবেন। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।